আচ্ছা, আমরা আসলে দেখি যে আমাদের স্টুডেন্টরা আসলে গভর্নমেন্ট যে জব এটার প্রতি খুবই আগ্রহ থাকে, এবং আরো গভর্নমেন্টের বিভিন্ন জব আমরা বিসিএস বলি কিংবা আমাদের বাংলাদেশ ব্যাংক বিভিন্ন চাকরির প্রতি তাদের অনেক আগ্রহ থাকে। তো তুমি আসলে ওদিকে না গিয়ে এই সেলসে কিংবা মার্কেটিং এ কিংবা ক্যাম্পেইনে আসার পিছনে কোনো কারণ আছে কিনা? আসলে যারা গভর্নমেন্ট জব করেন তাদের প্রতি যথাযথ সম্মান রেখেই আমি আমার মন্তব্যটা করব। আমার পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে বড় একটা অংশই দেখতাম যে আমরা সরকারি চাকরিজীবী। ধরে নেওয়া হতো কেউ যদি ভালো পড়াশোনা করে সরকারি চাকরিজীবী হবে অথবা সে ব্যাংকিং প্রফেশনালস হবে। তো সেই ধারণা থেকে বের হয়ে মার্কেটিং এ কাজ করার ডিসিশন নেওয়া আমার জন্য খুব বেশি সহজ ছিল না। আমার বাবাও জীবনের একটা সময় সরকারি জব করতেন, তো ওনাদের কাছে চাকরি মানেই হলো হয় সরকারি চাকরি করবে না হলে ব্যাংকিং প্রফেশনে আসবে। ওই যে বললাম স্যার, একটা ভুল ধারণা আছে যে মার্কেটিং এ কাজ করা মানেই হলো রাস্তায় রাস্তায় ঘোরা, মার্কেটিং এ কাজ করা হলো এদিক ওদিক মুভ করা, মার্কেটিং এ কাজ করা হলো কোনো পণ্য বা সেবা সরাসরি বিক্রয় করা। তো এই ধারণাগুলো থেকে তাদের ধারণা যে এই কাজগুলো খুবই কষ্টের। কোন একটা স্টুডেন্ট, আমাদের পরিবারের একটা সন্তান, সে কেন এই কষ্টের কাজগুলা করবে? সে তো ভালো স্টুডেন্ট, তাকে ব্যাংকে যেতে হবে, সে ব্যাংকের ম্যানেজার হবে, ব্যাংকে বড় পজিশনে কাজ করবে, কিংবা অথবা সরকারি চাকরি করবে, বিসিএস ক্যাডার হবে, কিংবা উচ্চ পদস্থ কোনো সরকারি চাকরি করবে, সে কেন মার্কেটিং এ যাবে? আমার ছোটবেলা থেকেই আমার বিজ্ঞাপন দেখে খুব ভালো লাগতো। আমার কাছে তখন মনে হতো যে এই কাজগুলো কারা করে, এত সুন্দর করে পণ্যের প্রচারণা করে, এত সুন্দর করে অ্যাডভার্টাইজিং গুলা করে, টিভিতে এত সুন্দর সুন্দর অ্যাড দেখি, এই মানুষগুলা কারা করে। তো কলেজে ভর্তি হওয়ার পর থেকেই আমি আসলে এক্সপ্লোর করা শুরু করি যে এই কাজগুলা কারা করে, তাদেরকে আস্তে আস্তে চিনতে শুরু করি, তাদেরকে জানতে শুরু করি, মানুষজনকে জিজ্ঞাসা করি, যারা চেনা জানার মধ্যে যারা মার্কেটিং প্রফেশনালস আছে তাদেরকে জিজ্ঞাসা করি আপনার এই কাজগুলো কিভাবে করেন, এই কাজগুলো তো খুবই এক্সাইটিং। তখন আস্তে আস্তে এই মার্কেটিং এর প্রতি ভালো লাগা, প্যাশন থেকে মাথার মধ্যে ঢুকে যে আমার যখন গ্রাজুয়েশন শুরু করব তখন আমি মার্কেটিং নিয়ে পড়াশোনা করব। তোমার কাছে কি কখনো মনে হয়েছে যে আমি আসলে সরকারি চাকরি যাওয়াই ভালো ছিল, এখানে আসলাম কেন আসলাম, আমার অন্যটা ভালো ছিল, এরকম কিছু মনে হয়েছে কিনা? এরকম আমার ক্যারিয়ারে আমার কখনো ওইভাবে মনে হয় নাই, কিন্তু আমি খুব কাছ থেকে আমার হয়তো অনেক সহকর্মী কিংবা অনেককে দেখেছি যে লাইফের প্রাইভেট সেক্টরের ক্যারিয়ারের কোনো না কোনো সময় তাদের কাছে মনে হয় যে গভর্নমেন্ট সেক্টরে যাওয়াই ভালো ছিল। কিছু সিচুয়েশন অ্যারাইজ করলে তখন এই ধরনের আইডিয়াগুলো মাথায় আসে যে কেন আমি গভর্নমেন্ট জবে গেলাম না। সরকারি চাকরির বড় একটা সুবিধা হলো জব সিকিউরিটি, কিন্তু প্রাইভেট সেক্টরে আপনাকে টিকে থাকতে হলে, নেক্সট স্টেপে মুভ করতে হলে আপনাকে অবশ্যই পারফর্ম করে টিকে থাকতে হবে। আমি বলছি না যে সরকারি চাকরিজীবীরা পারফর্ম করে টিকে থাকে না, তারাও পারফর্ম করেন, কিন্তু সেই প্রতিটা ধাপে ধাপে কেপিআই গুলা মেজার করা, আপনার পারফরমেন্স ঠিক আছে কিনা সেটা মেজার করা, আপনার লিডারশিপ ঠিক আছে কিনা সেটা মেজার করা, আপনি অর্গানাইজেশনে কোনো রোল প্লে করতেছেন কিনা, আপনাকে দিয়ে কোনো কাজ হচ্ছে কিনা, এই প্রতিটা স্টেপে আপনাকে প্রমাণ করতে হচ্ছে। তো কোনো কারণে সিচুয়েশনাল ফ্যাক্টরসে হোক কিংবা নিজে আনস্কিল্ড হওয়ার কারণে হোক কিংবা অন্য কোনো ফ্যাক্টরসের কারণে হোক, কারো যদি যখন জবটা একটু ইনসিকিউর হয়ে যায়, তার কাছে মনে হয় যে তাকে বেশি দিন রাখবে না, তাকে হয়তো প্রপারলি প্রমোশন দিচ্ছে না, কিংবা অন্যরা ভালো ইনক্রিমেন্ট পাচ্ছে সে পাচ্ছে না, তখন তার কাছে মনে হয় যে এই কাজগুলা আমি যদি গভর্নমেন্ট জবে থাকতাম আমার অটো প্রমোশন হয়ে যেত। আমি গভর্নমেন্ট যখনই পে স্কেল বাড়াবে তখন আমার অটো পে স্কেল বেড়ে আমার স্যালারি বেড়ে যেত, আমাকে কেন এত টেনশন করা লাগছে। তো এইসব কিছু সিচুয়েশন আছে। আরেকটা ব্যাপার হলো গভর্নমেন্ট জবে ইউজুয়ালি মানুষজন শুক্র শনিবার ছুটি পায়, প্রাইভেট জবের অধিকাংশ প্রতিষ্ঠানে শুক্র শনিবার ছুটি নেই। আমার প্রতিষ্ঠানে আছে, আমি হ্যাপি যে আমি শুক্র শনিবার ছুটি পাই। তো এইসব কারণে অনেক সময় ইয়াং প্রফেশনালসরা একটা সময় গিয়ে ভাবে যে কেন আমি প্রাইভেট জবে গেলাম না, গভর্নমেন্ট জবে আমি গেলাম না, কেন আমি প্রাইভেট জবে আছি। একটু অন্যদিকে আসি যে আমাদের যদি নতুন কোনো গ্রাজুয়েট তারা ফুড পান্ডাতে কাজ করতে চায়, যেহেতু ফুড পান্ডা একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, অনেকে চাইবে, তাদের কি কি দক্ষতা থাকা উচিত এবং এই প্রসিডিউরটা কি? আচ্ছা, ফুড পান্ডায় আমি যেটা দেখেছি যে ফুড পান্ডার মূলত রিক্রুটমেন্ট প্রসেস ইউনিভার্সাল। ফুড পান্ডার যে প্যারেন্ট কোম্পানি 7-2টা দেশে ফুড পান্ডার যে বিজনেস, ডেলিভারি হিরোর বিজনেস, সেটা অপারেটেড আছে। তো ফুড পান্ডা সব সময় ক্যান্ডিডেটদের মধ্যে এমন সব মানুষদেরকে খোঁজে যারা একটু অ্যানালিটিক্যাল, যাদের কমিউনিকেশন স্কিলস ভালো, যারা যে কোনো সিচুয়েশন খুব দ্রুত রিড করতে পারে, যাদেরকে কোনো একটা দায়িত্ব দিলে সে দায়িত্বকে সে ওন করে সেখান থেকে অর্গানাইজেশনের জন্য একটা রেজাল্ট বের করে আনতে পারবে, থ্রু আউট দ্য প্রসেস ওনারশিপ নিবে, এরকম মানুষজনকে খোঁজে।
তো তরুণদের মধ্যে কেউ যদি ফুডপান্ডায় কাজ করতে চায়, আমি বলবো যে তার ডেটা অ্যানালিটিক্স স্কিলটা বাড়ানো, তার কমিউনিকেশন স্কিলসটা বাড়ানো, এর পাশাপাশি তার মধ্যে যেন একটা লার্নিং মাইন্ডসেট থাকে যে আমি আমার সামনে লার্নিং এর যে অপরচুনিটি আসবে আমি সেটা অবশ্যই সেটা মিস করবো না, আমি সেটা শিখবো। এর পাশাপাশি ডাইভার্সিফাইড একটা এনভায়রনমেন্টে কাজ করার মেন্টালিটি। এখানে আপনাকে কাজ করতে হলে অন্যান্য যে পার্টনার্স কান্ট্রিজ গুলো আছে সেই কান্ট্রিজ গুলোর কলিগদের সাথে আপনাকে কাজ করতে হবে। তো আমরা ইউজুয়ালি হলো একই প্যাটার্নের কমিউনিকেশন অভ্যস্ত যে বাংলাদেশের কালচারে, কিন্তু আপনি বাংলাদেশের কালচারে একজন কলিগকে যেভাবে সম্বোধন করবেন, যেভাবে আপনি তাকে নক করবেন কোন একটা কাজের জন্য, আপনি বিদেশের একজন কলিগকে সেভাবে সেম অ্যাপ্রোচে আপনি নক করতে পারবেন না। তাকে নক করতে হবে যথাযথ ডেকোরাম মেনটেন করে। তাকে আপনি যেভাবে নক করবেন সেটাও হইতে হবে যে গ্লোবাল স্ট্যান্ডার্ডে। আপনি সে এখন কি ফ্রি আছে কিনা সেটা দেখতে হবে, সে কি ছুটিতে আছে কিনা দেখতে হবে। আমরা ইউজুয়ালি কি করি যে আমাদের দেশে হয় যে একজন কলিগ যদি ছুটিতেও থাকে তখন তাকে নক করা হয়, ভাই আপনি এই কাজটা একটু করে দেন, এই কাজটা আপনি। কিন্তু আমাদের অর্গানাইজেশনে এক্সপেক্ট করা হয় যে কোন একটা লিভে আছে, কোন একটা পার্সোনাল ইমার্জেন্সি আছে, তখন যেন তাকে নক না করা হয়। তার প্রোফাইলে গেলে আপনি দেখতে পারবেন যে সে কি লিভে আছে, সে কি অ্যাক্টিভ আছে, নাকি সে কি অফিসের বাইরে আছে। এই ডাইভার্সিফাইড এনভায়রনমেন্টে কাজ করা, একটা মিউচুয়াল রেসপেক্টের জায়গায় কাজ করা, তারপর ভিন্ন মত এগুলোকে সহজে অ্যাকসেপ্ট করা, তারপর কোলাবোরেটিভ অ্যাপ্রোচে সবার সাথে মিলেমিশে অর্গানাইজেশনের জন্য কোন একটা কালেকটিভ রেজাল্ট নিয়ে আসা। এই মেন্টালিটি থাকলে আমার মনে হয় যে কেউ যে কোনো ব্যাকগ্রাউন্ড, যে কোনো স্টুডেন্টই ফুডপান্ডায় কাজ করতে পারবে। ভবিষ্যতে চাকরি বাজারে আসলে বর্তমান কম্পিটিটিভ মার্কেট কোন ধরনের দক্ষতাগুলো আসলে প্রয়োজন বলে মনে করেন? কোন এক সময় মানুষের আইকিউ দেখা হতো, কোন এক সময় মানুষ কতটা ক্যালকুলেশনে কতটা দক্ষ এসব দেখা হতো, মানুষ কতটা স্মার্ট দেখা হতো। কিন্তু এই ধারণাগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এখন আইকিউর সে ইমোশনাল ইন্টেলিজেন্সকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আইকিউ থাকলে আপনি বুঝতে পারবেন যে এই সিচুয়েশনটা কেন হচ্ছে। আপনার যদি ইকিউ বা ইমোশনাল ইন্টেলিজেন্স যদি ভালো থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সিচুয়েশনটা এই কারণে অ্যারাইজ করছে, এখন আমাকে এইভাবে রিয়েক্ট করতে হবে। সেটা আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স আপনাকে শেখাবে। এর পাশাপাশি আপনাকে ফিউচারে টেকনোলজিক্যাল ল্যান্ডস্কেপে ধারণাগুলো খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। আপনি কোন একটা টেকনোলজি অ্যাডাপ্ট করলেন, এটা নিয়ে বসে থাকলে হবে না, আপনাকে নেক্সট কি টেকনোলজি আসতেছে সেটা অ্যাডাপ্ট করতে হবে। তো সবসময় চোখ কান খোলা রাখা যে আমার নতুন নতুন কি আইডিয়া আসতেছে, সারা পৃথিবীতে মানুষ নতুন কি আইডিয়া নিয়ে ভাবতেছে, নতুন নতুন কি টেকনোলজিক্যাল টুলস আমার জন্য অ্যাভেলেবল হচ্ছে, আমি কি সেগুলা শিখতে পারি কিনা। আমি যদি সেটা না জানি, আমি প্রয়োজনে বিভিন্ন রকমের ট্রেন্ড নিয়ে যে সকল ওয়েবসাইটস আছে টেকনোলজিক্যাল গুলো দেখবো যে নতুন কি টুলস আসছে, সেগুলো আমি পারি না, আমি প্রয়োজনে ইউটিউব দেখে শিখে নেব। আমি প্রয়োজনে এআই কে প্রম্পট দিব যে আমাকে এই জিনিসটা শেখাও। এর পাশাপাশি আরেকটা বিষয় সেটা হলো ডেটা অ্যানালিটিক্সটা ভালো করে শেখা, স্ট্যাটিস্টিক্যাল যে ক্যালকুলেশনস গুলো সেগুলো ভালো করে শেখা। আমার কাছে মনে হচ্ছে আমি যদি গ্রাজুয়েশন লেভেলে ফিরে যেতে পারতাম, আমি স্ট্যাটিস্টিক্স কে আরো ভালো করে শিখতাম। আমরা অধিকাংশ সময় কর্পোরেটে আমার কাজ করতে গিয়ে এত স্ট্যাটিস্টিক্স এর সাথে এত বেশি ইন্টারাকশন হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটিং এর থিওরি শেখার চেয়েও আমার জন্য বেশি আরো ইম্পর্টেন্ট ছিল স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন গুলো আরো বেশি শেখা। আচ্ছা, আমরা আসলে যারা টিচার আছি তারা আসলে অনেকে দেখি যে স্টুডেন্টরা আসলে সিজিপিএ বাড়ানোর জন্য ব্যস্ত হয়ে থাকে। জি। আর কর্পোরেট লাইফে যদি চাকরি করতে হয় আসলে সিজিপিএ কতটুকু দরকার, এবং সিজিপিএ দরকার অথবা অন্য স্কিল গুলা বেশি দরকার? আসলে স্যার অল্প কিছুদিন আগ পর্যন্ত একটা আইডিয়া ছিল যে সিজিপিএ ডাজন্ট ম্যাটার, কিন্তু আমি যখন আরো ডাইভার্সিফাইড ফিল্ডে কাজ করি আমি দেখলাম যে সিজিপিএ একটা ম্যাটার। সিজিপিএ একটা ইন্ডিকেশন যে আপনি আপনার একাডেমিক লাইফে আপনি সিরিয়াস ছিলেন, আপনার টিচার আপনাকে যে অ্যাসাইনমেন্ট দিছে সেটা আপনি প্রপারলি করছেন, আপনি যথাসময়ে ক্লাসে প্রেজেন্ট ছিলেন, এক্সামে যে কোশ্চেন গুলো আসছে সেগুলো ভালো করে বুঝছেন, বুঝে অ্যান্সার দিচ্ছেন। এগুলো একদম ইন্ডিকেটর যে আপনি আপনার একাডেমিক লাইফে সিরিয়াস। তো আমি দেখছি যে কর্পোরেট প্রফেশনালদের সিনিয়র লিডারশিপদের মধ্যে বড় একটা অংশ ইদানিং সময় সিজিপি কে প্রায়োরিটি দেয়। ধরেন মার্কেটিং একটা কনসেপ্ট আছে মার্কেটিং মায়োপিয়া। এখন আপনি মার্কেটিং মায়োপিয়া তখনই বুঝবেন যে মার্কেটিং এর বইগুলো আপনি যখন ভালো করে পড়বেন, পরীক্ষার জন্য ভালো করে মুখস্থ করবেন, শিখবেন, বুঝবেন, জানবেন, তখন আপনি মার্কেটিং মায়োপিয়া বুঝবেন। মিটিং এ যদি একজন সিনিয়র লিডারশিপের কেউ যদি আপনাকে মার্কেটিং মায়োপিয়া নিয়ে কথা বলতে যায় বা আপনাকে কোন একটা উদাহরণ দেয়, আপনি যদি না রিলেট করতে পারেন তখন ভাববে যে আপনি প্রপারলি এডুকেটেড না, আপনার কোনো না কোনো একাডেমিক্যালি কোনো না কোনো ঘাটতি আছে। তো আমি মনে করি সিজিপিএটা একটা ইম্পর্টেন্ট। সিজিপিএ অন্তত একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত। একেবারে সিজিপিএ বাদ দিয়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করবে কিন্তু একাডেমিক অনেক কিছু বুঝে না, তারা প্রফেশনাল লাইফে গেলেও অনেকটা পিছিয়ে যাবে। তারা যখন এই থিওরিটি গুলা নিয়ে ডিসকাশন হবে, এই প্যারামিটার্স গুলা নিয়ে ডিসকাশন হবে, কোনো একটা কনসেপ্ট নিয়ে ডিসকাশন হবে, তারা দেখবেন যে এটার বড় একটা অংশ আলোচনায় বুঝতে পারতেছে না।
তো আমি এক্সপেক্ট করব বা আমি বলবো যে একাডেমিক লাইফে সিজিপিএটা নিয়ে একটু সিরিয়াস হওয়া। আর আপনি আরেকটা বিষয় দেখেন যে আপনার কর্পোরেট ক্যারিয়ারের একটা সময় গিয়ে আপনার কাছে মনে হলো যে আপনি একটু ফার্দার হায়ার স্টাডি করবেন, তখনও দেখবেন যে আপনার সিজিপিএটা খুবই ইম্পর্টেন্ট। তখন হয়তো দেখা গেল শুধুমাত্র সিজিপিএ এর জন্য আপনি ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন না। তো সিজিপিএ এর এই ধারণা থেকে আসলে বের হয়ে আসা উচিত সবাইকে। আমি মনে করি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর পাশাপাশি তার একাডেমিক রেজাল্টের দিকে মনোযোগ দেওয়া উচিত। আচ্ছা, আমরা তো আসলে জীবনে প্রতিটা সময় শিখি। জি। তুমি আসলে 5টা কোম্পানি সুইচ, 4টা কোম্পানি সুইচ করে 5ম জি। কোম্পানিতে আসো। এখন তোমার জীবনে সবচেয়ে বড় লার্নিংটা কি ছিল? আমার লাইফের সবচেয়ে বড় লার্নিং হলো কিউরিয়াস থাকা। আমার সামনে দিয়ে কোনো একটা ঘটনা ঘটবে কিংবা আমার চোখের সামনে কোনো কিছু একটা আসবে, এটা আমি বুঝবো না, আমি জানবো না, এটা হবে না। আমি যদি কোনো একটা আনইউজুয়াল শব্দ দেখি আমার চোখের সামনে, আমি সাথে সাথে এটা যদি অর্থ না বুঝি আমি খুঁজি যে এটার অর্থ কি, এটা কিভাবে ইউজ করে, নেক্সট টাইম আমি ইউজ করব। কোনো কঠিন একটা শব্দ, কোনো আনইউজুয়াল একটা ইংরেজি শব্দ, আমি সেটা শিখি। আমার সামনে যদি দেখি যে কেউ একজন কোনো একটা অ্যাপ ইউজ করতেছে যেটা আমি কখনো ইউজ করিনি, আমি সাথে সাথে সেটা ডাউনলোড করবো, ডাউনলোড করে দেখবো যেটা আমি ইউজ করতে পারি কিনা। আমার সামনে যদি কোনো একটা নতুন কনসেপ্ট নিয়ে কেউ আলোচনা করে, আমি যদি পাশ থেকে শুনি